চোর চোরদের রানীর কাছে গিয়ে তো টাকাটা জমা দিয়েছে, রানীর নাম তো বলবেই। এই চোরগুলোকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এদের জেলে যাতে ভরা যায় এবং এরা যা ঘটনা ঘটিয়েছে এটা ক্ষমাহীন অপরাধ। আমি কবিতাটা পড়িনি, অবশ্যই লাইনগুলো কোথা থেকে চুরি করা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় লাইন জি, আর মমতা ব্যানার্জি ইংলিশ আর হিন্দি মানে যেভাবে বলেন, মানে কিছু ইংলিশ আর হিন্দি যখন বলেন শব্দকে চয়ন করে ওখানে বসিয়ে দেন। তা আমি না পড়ে বলতে পারবো না, তবে যদি সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হয় অবশ্যই সেটা ইয়ে থেকে চুরি করা, মানে কেউ না কেউ লিখে দিয়েছে, ওটা উনি নিজের নাম করে চালিয়ে দিয়েছে। দেখুন, সুজিত বোসের মানে এদের সব থেকে বড় প্রবলেম কি জানেন তো, আয়ের সোর্সটা কি কেউ বলতে পারবে না। মানে এরা হঠাৎ করে দেখবেন এদের সম্পত্তি যেভাবে বেড়েছে, কেন বেড়েছে, হঠাৎ অ্যাকাউন্টে এদের অনেকগুলো টাকা হিট করেছে, কিন্তু সোর্স অফ ইনকামটা কি বলতে পারবে না। ফলে মানি লন্ডারিং এর সেকশনে যেটা ধরা পড়েছেন, এই তদন্তটা আরো বড় হবে। শুধু সুজিত বোসেই না, অনেকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর এতদিনের যে টাকা চুরি করে পরিবার এবং নিজস্ব ভোগের জন্য কাজে লাগিয়েছেন, এবার কিন্তু সুদে আসলে সেগুলো আদায় করা হবে। আমি তো এত বছর চাকরি করে আমার এমনিতে বাই ডিফল্ট দুজন সিকিউরিটি পাওয়া উচিত, আমি তারপরে এখনো নিই না। তো ঘটনা হচ্ছে যে ভোটের প্রচারের অনেকটা বেশিরভাগ অংশে কিন্তু উইদাউট কোনো সিকিউরিটি, তাও সোনারপুর উত্তরের মতো সন্ত্রাস কবলিত এলাকায় করেছে। তো এদের এবার মানে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি দিন জেলের বাইরে থাকবেন না। এর আগের সরকারের আমলে যেসব অফিসাররা সরকারকে বাঁচাতে চেয়েছে, সে আরজিকর হোক কিংবা সন্দেশখালী, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ভাইপোর কেন, শান্তনু সিনহা বিশ্বাসকে ধরলে পিসির সব কীর্তি ধরা পড়ে যাবে। সব থেকে বড় যে চামচা কেউ থাকে, মানে চটিচাটা থাকে, তার নাম শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হওয়া মানে এবার পরের নাম্বারই পিসির লাগবে, এটা একদম নিশ্চিন্ত থাকুন। পশ্চিমবঙ্গকে অ্যাটাক করে একটা আলাদা রাষ্ট্র করার, মানে বাংলাদেশের সাথে জোড়ার যে পরিকল্পনা, এর মধ্যে মমতা ব্যানার্জির মাথা আছে। এবার কিন্তু ওনার আর পালাবার কোনো পথ নেই, শুধু সময়ের অপেক্ষা। এখন সব থেকে বড় দায় যারা এই চুরিটা করেছে, মানে এই অর্গানাইজ ক্রাইম, যে নেটওয়ার্ক বানিয়ে পুরনো সরকার যেটা করে গেছে, একটা সিন্ডিকেট তৈরি করিয়ে পুরো ঘটনাটা পুরো ঘটিয়েছে। আমাদের সরকার, এক তো সুপ্রিম কোর্ট, দেখুন অনারেবল হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় তো আমাদের মানতেই হবে। আরো বেশি করে দরকার হচ্ছে যেই চোরগুলোকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এদের জেলে যাতে ভরা যায় এবং এরা যা ঘটনা ঘটিয়েছে এটা ক্ষমাহীন অপরাধ। দেখুন, যারা চাকরি টাকা দিয়ে পেয়েছে তারা তো অপরাধ করেইছে, কিন্তু তাদের এটাও ভাবতে হবে যে তাদের কেউ কেউ ঘর বাড়ি বিক্রি করে, পার্সোনাল বিলঙ্গিংস বিক্রি করে সমস্তভাবে টাকাটা দিয়েছিল। কিন্তু এই যে ক্রাইমটা, এটা অত্যন্ত ঘৃণ্য ক্রাইম। এই শিক্ষকের এই যে ঘোটালা, মানে এই ধরনের একটা করার অপরাধে হরিয়ানার প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী, উনি 20 বছর জেলে ছিলেন। তো আমাদের এখানে কেন হবে না, এটা খুব শিগগিরই আমরা যাতে এটা করতে পারি সেটা নিয়ে আমাদের ইনিশিয়েটিভ চলবে। কল্পনা উস্কে দিলেন, আপনি বললেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী 20 বছর জেল হয়েছিল। আপনি কি কোথাও গিয়ে পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার 20 বছরের জেল চাইছেন? 20 বছর হবে না কত বছর হবে সেইটার তো আমি সেটা বলতে পারি না, সেটা জাজ রায় দেবেন। কিন্তু এটুকু বলতে পারি যে অবশ্যই মমতা ব্যানার্জির সহ যারা ক্যাবিনেটে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিল, যারা সাইন করেছিল, প্রত্যেকের জেলে যাওয়া উচিত। আর যারা এইভাবে টাকা তুলেছিল, যেগুলো প্রমাণিত হয়েছে, আর সব থেকে বড় কথা, মমতা ব্যানার্জির একটাই ভার্সন ছিল যে আমি কিছু জানি না, এরা করেছে, ভুল হয়ে গেছে। এগুলো ভুল, এটা ভুল নয়, এটা হচ্ছে ক্ষমাহীন অপরাধ। আপনি অপরাধ করেছেন, ফলে আপনার জেলেই থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও রীতিমতো আমরা দেখলাম যে সমস্ত কিছু কাটিয়ে উঠে তিনি রীতিমতো কবিতা লিখলেন, নতুন কবিতা, মানে ব্রেভ। এবার কিন্তু একদম ইংরেজিতে ভোটে ভরাডুবির পরে একদম এক সপ্তাহ পর একদম ফের কলম ধরলেন বলা চলে। ব্রেভ কবিতা লিখছেন এবং যে কবিতার সারমর্মে তিনি বোঝাতে চাইছেন যে সাহসী এবং শক্তিশালী হও, যদি তুমি সর্বদা আত্মবিশ্বাসী হও তাহলে কেউ তোমায় ছুতে পারবে না। কি মানে আমি কবিতাটা পড়িনি, অবশ্যই লাইনগুলো কোথা থেকে চুরি করা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় লাইন? জি, আর মমতা ব্যানার্জি ইংলিশ আর হিন্দি মানে যেভাবে বলেন, মানে কিছু ইংলিশ আর হিন্দি যখন বলেন শব্দকে চয়ন করে ওখানে বসিয়ে দেন। তা আমি না পড়ে বলতে পারবো না, তবে যদি সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হয় অবশ্যই সেটা ইয়ে থেকে চুরি করা, মানে কেউ না কেউ লিখে দিয়েছে, ওটা উনি নিজের নাম করে চালিয়ে দিয়েছেন।
আমি সবাইকে বলবো শিরদাঁড়া শক্ত করে কাজ করুন, কাজ করলে শিরদাঁড়া বাঁকাতে হয় না। আপনারা তো আইএএস অফিসার, নিজের দায়িত্ব পালন করে যান, বললেন রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এবার এবার কি বাংলায় তবে মানুষ শিরদাঁড়া শক্ত করে কাজ করা পুলিশ প্রশাসন দেখতে? অবশ্যই পাবে। এটা তো প্রশাসনিক আধিকারিকদের, এটা বলতে পারেন মানে যদি উচিত অনুচিতের আমি মানে রুলস রেগুলেশনের মধ্যে যাই, সংবিধানে আপনি শপথ নিয়ে যখন কাজ করবেন আপনাকে আইন মেনে নিউট্রালি কাজ করতে হবে, তার বাইরে গিয়ে কোনো সুযোগ নেই। এতদিন আপনারা যা খুশি তাই করতে হয়েছে এই আগের সরকারের প্রেসারে, কিন্তু এটা চলা উচিত নয়। আমরা এটাই আশা করব আপনারা সংবিধানের শপথ নিয়েছেন যখন, আইন মেনে কাজ করবেন এবং নিউট্রালি কাজ করবেন। আমাদের জন্য কিছু করতে হবে না, কিন্তু মানুষের জন্য কাজ করবেন। দাদা, প্রথমেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে একদম ষাটোর্ধ্ব আমলাদেরকে পুনর্বাসন দেওয়া নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তাদের কোনো দায়িত্ব দেওয়া হবে না জানানো হয়েছিল। এবার সেই আধিকারিকদের নাম প্রকাশ করা হলো। মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে 243 জন এমন আধিকারিকের নাম সামনে আনা হয়েছে। তারা তারা অর্থ, ভূমি থেকে একাধিক দপ্তরের বিভিন্ন কমিটি, বোর্ডের মাথায় ছিলেন। অভিযোগ উঠছে সাধারণত পোস্ট অফ বেনিফিট বা পছন্দের লোকেদের একাধিক সরকারি পোস্টে দায়িত্বে রাখা হতো। জানা গেছে মোটা টাকা মাইনেও ছিল তাদের। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা তো একেবারেই বলতে পারেন যে উনি যে দুর্নীতিটা করেছেন, যারা ওনার বসংবদ তাদেরকে প্রমোট করেছেন আর ডবল চাকরির নাম করে এক একজনকে ডাবল ট্রিপল করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এই পুরো সিন্ডিকেটের বাইরে উনি বেরোতে চাননি। নতুন কাউকে দিলে সে যদি বিরোধিতা করে বা সে না মেনে নিতে চায়, সেই জন্য এটা করেছেন। এদের যত তাড়াতাড়ি সম্ভব বার করার, এটা আমাদের সরকারের নীতি ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এসে প্রথম দিনই ওই কাজটা করে দিয়েছেন এবং আশা করা যায় এরপরে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনকে আমরা পাবো। দেবাশিস দা, পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নশীলের কাছ থেকে যেসব ডিজিটাল তথ্য পাওয়া গিয়েছে তা অনুযায়ী সুজিত বোস একাধিক চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছিলেন। একদম উঠে আসছে মানে নিতাই দত্তের নামও উঠে এলো। একদম সুজিত বোস এবং পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে কোটি কোটি টাকা ডিপোজিটের হিসাব পেয়েছে ইডি। সুজিত বসুর একটি রেস্তোরাঁ রয়েছে যা করোনাকালে বন্ধ ছিল, তা সত্ত্বেও আয় হয়েছে প্রায় কোটি কোটি টাকা। কি বলবেন? দেখুন, সুজিত বোসের মানে এদের সব থেকে বড় প্রবলেম কি জানেন তো, আয়ের সোর্সটা কি কেউ বলতে পারবে না। মানে এরা হঠাৎ করে দেখবেন এদের সম্পত্তি যেভাবে বেড়েছে, কেন বেড়েছে, হঠাৎ অ্যাকাউন্টে এদের অনেকগুলো টাকা হিট করেছে, কিন্তু সোর্স অফ ইনকামটা কি বলতে পারবে না। ফলে মানি লন্ডারিং এর সেকশনে যেটা ধরা পড়েছেন, এই তদন্তটা আরো বড় হবে। শুধু সুজিত বোসেই না, অনেকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর এতদিনের যে টাকা চুরি করে পরিবার এবং নিজস্ব ভোগের জন্য কাজে লাগিয়েছেন, এবার কিন্তু সুদে আসলে সেগুলো আদায় করা হবে। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো প্রকাশ্যে নীরব। এই প্রকাশ্যে নীরবতার রাজনৈতিক তাৎপর্য কি? একটাই কারণ হচ্ছে, ওনার ভয় হচ্ছে যে সুজিত বোস মুখটা খুলে দেয়, এবার তো কাস্টডিতে আছে ইডির, উনি ওই ভয়ে আছেন যে সুজিত বোস মুখ খুললে কি হবে, ওনার নামও তো বলবে। তো ফলে উনিও দিন গুনছেন যে কবে ওনার ডাকও আসবে। মমতা ব্যানার্জির নাম বলবে, অভিষেক ব্যানার্জির নাম বলবে, সুজিত বোস যারা টাকাটা নিয়ে মালিক, মানে চোর, চোরদের রানীর কাছে গিয়ে তো টাকাটা জমা দিয়েছে, রানীর নাম তো বলবেই, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি তো একজন জনপ্রতিনিধি নির্বাচিত হলেন, একাধিক নিরাপত্তা পাবেন। কিন্তু এই যে প্রয়োজনাতিরিক্ত নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হলো এবং কমছে বিশেষ পাইলট সুবিধাও। সিদ্ধান্ত নেওয়া হলো পর্যালোচনার পর। ভাইপোর কি খারাপ সময় শুরু হয়? দেখুন, একজন মানে এমপি এত বড় মানে জেড প্লাস সিকিউরিটি পান, এটা তো অস্বাভাবিক ঘটনা। ওনার যদি সত্যি লাইফ থ্রেট থাকতো বা অন্যান্য কোনো নিরাপত্তা জনিত ব্যাপারে উনি মানে মোটামুটি জেড প্লাস সিকিউরিটি সাজিয়ে রীতিমতো শাহরুখ খান যেরকম ভাবে স্টান্ট দিতেন এরকম ভাবে মস্তানি করতেন। এটা তো নিয়ম নয়, তো ঠিকই কাজ করেছে। এবারে জনপ্রতিনিধিদের তো পাবলিককে সামলাতে হয়। আমি যেমন যাই, আমার একজন সিকিউরিটি আছে, আমি তো এত বছর চাকরি করে আমার এমনিতে বাই ডিফল্ট দুজন সিকিউরিটি পাওয়া উচিত, আমি তারপরে এখনো নিই না। তো ঘটনা হচ্ছে যে ভোটের প্রচারের অনেকটা বেশিরভাগ অংশ কিন্তু উইদাউট কোনো সিকিউরিটি, তাও সোনারপুর উত্তরের মতো সন্ত্রাস কবলিত এলাকায় করেছে। তো এদের এবার মানে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি দিন জেলের বাইরে থাকবেন না, কিন্তু যে কদিন পাবলিক ফেস করতেছে, উনি তো হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে চেয়ারে বসে গেছেন। এটুকু বলতে পারি যে ওনারও কিন্তু সেই দিন বেশি দূরে নেই, যখন পাবলিককে ওনাকে ফেস করতে হবে, চুরিরও হিসাব দিতে হবে। আর এরপরে তো যদি অভিষেক ব্যানার্জিকেও ফেস করতে হবে অবশ্যই।
দেখুন, মানে পাবলিকের কাছে গিয়ে যখন উনি দাঁড়াবেন, উনি কি বলেন? সবাই তো টাকা ফেরত চাইবে, যা চুরি করেছে তার হিসাব চাইবে, কোথা থেকে দেবেন? যে যে এত দুর্নীতি হয়েছে এবার কি এক এক করে সামনে আসবে? এবং সবাই একটা কথা বলছে, পিসি ভাইপোকে কি গ্রেপ্তারের প্রক্রিয়া এবার শুরু? অবশ্যই হবে। অলরেডি তার সাঙ্গপাঙ্গ সব ঢুকতে শুরু করেছে। আর লাস্ট স্টেজে গিয়ে ওনাদের হবে হয়তো 100 দিনের মধ্যে। মোদিজি তো বলে গেছেন যে 100 দিনের মধ্যে প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমরা সেই বৃত্তটা সম্পূর্ণ করব। এর আগের সরকারের আমলে যেসব অফিসাররা সরকারকে বাঁচাতে চেয়েছে, সে আরজিকর হোক কিংবা সন্দেশখালী, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? তারাও তদন্তের আওতায় আসবে। এবং যখন একটা তদন্তে তো একজনকে ছেড়ে রেখে করা যায় না, তো এই একজনের সাথে একজন ওতপ্রোতভাবে জড়িত, যেমন বিনীত গোয়েল ট্যাম্পারিং করতে তার ঊর্ধ্বতন মানে অধস্তন অফিসারদের নির্দেশ দিয়েছিলেন। কার থেকে পেয়েছিলেন ইনস্ট্রাকশন? মমতা ব্যানার্জির কাছ থেকে। যদি মমতা ব্যানার্জির দিকে আঙুলটা যায়, তাহলে বিনীত গোয়েল কোথা থেকে বাঁচবেন? বা তার লোয়ার লেভেল অফিসাররাও নিশ্চয়ই বলবেন যে কার কথায় এই ট্যাম্পারিং গুলো করেছেন। আগেরবার রাজ্য সরকার ঠিক নির্বাচনের আগে আপনাকে এনওসিটা দিলেন না, তারপরে এবার তো তারপরে রীতিমতো আজকে বিধানসভায় প্রথম দিন, শপথ গ্রহণের দিন, ঠিক কেমন লাগছে অভিজ্ঞতা? না, দেখুন, আগের বার নোটিশ দেয়নি, এবারও মানে ওই হয়তো অফিসার চেঞ্জ না করলে এটাও হতো না। তো এবারও 9-10 দিন পরেই পেয়েছি, ওরা 10 দিন পরে লাগা। দেখুন, অবশ্যই প্রথম দিন বিধানসভায় এসেছি, আহ, আগে পুলিশ অফিসার হিসাবে এসেছি, এখন বিধানসভার হাউসে আজকে প্রথম বসেছিলাম। দুটো জিনিসের মধ্যে অনেকটা তো তফাৎ আছে। জনপ্রতিনিধি দায়িত্ব অনেক বেশি, তাকে মানুষকে ডাইরেক্টলি ফেস করতে হয়, আর অফিসারকে নিজের কাজটা করতে হয়। তো আমার দায়িত্ব অনেকটা বেড়ে গেল। আমি মানে আবেগ রহিত লোক, আমার খুব একটা ইমোশন কাজ করে না। মানে যখন মানে পুরো প্রচার থেকে আরম্ভ করে ভোটের দিন, কাউন্টিং এর দিন, এখন অবধি আমার কোনো ইমোশন সত্যি কথা বলতেই সেভাবে আসেনি। তবে একটা মনের মধ্যে সম্মান রাখার যে ব্যাপারটা, এটা তাড়া করে বেড়াচ্ছে, এবার আমাকে মানুষকে ডেলিভারি দিতে হবে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনার সতীর্থরা তো বলেন আপনি মানুষের ক্ষেত্রে বড্ড বেশি আবেগপ্রবণ, তাহলে সেক্ষেত্রে আমার, দেখুন, আবার বললাম যে সতীর্থরা কি করেন সেটা তো বলতে পারবেন। আমি একটা জিনিসই জানি, একদম স্ট্রেট। আমি মানুষকে কিছু কথা বলে এসেছি, মানুষকে কিছু আশা দিয়েছি, সংকল্পপত্রে লেখা আছে। কিছু সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছি। আর আমি নিজে লড়াইটা করেছি, তার জন্য মানুষ আমাকে এত বেশি সাপোর্ট করেছেন। না হলে ওরকম একটা ডিফিকাল্ট সিটে জেতাটা প্রায় অসম্ভব ছিল। তো সেখানে মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসছেন। আমার সেই যোগ্য মর্যাদা মানুষের প্রতি দিতে হবে, এবং মাথা উঁচু করে যেন বাকি জীবন বাঁচতে পারি। মানুষ আমাকে সেই চোখে দেখেন, পরের বার যখন যাবো যেন ভোট হাত জোর করে না চাইতে হয়। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে দেবাশিস দা, সেটা হচ্ছে, শোনা যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে, এবার কি ভাইপোর সব কীর্তি ধরা পড়ে যাবে, কি বলবেন? ভাইপোর কেন, শান্তনু সিনহা বিশ্বাসকে ধরলে পিসির সব কীর্তি ধরা পড়ে যাবে। শান্তনু সিনহা বিশ্বাস পিসির সব থেকে বড় যে চামচা কেউ থাকে, মানে চটি চাটা থাকে, তার নাম শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হওয়া মানে এবার পরের নাম্বারই পিসির লাগবে, এটা একদম নিশ্চিন্ত থাকুন। মানে অপকর্ম যা হয়েছে, পুলিশ রিলেটেড যে অপকর্ম হয়েছে, তার বলতে পারেন যে চ্যানেলটা শান্তনু সিনহা বিশ্বাসকে টাচ করতেই হবে। শান্তনু সিনহা বিশ্বাস যেমন বিনয় মিশ্র পালিয়ে গেছিল কেন, যে অভিষেক ব্যানার্জি যাতে না ধরা পড়ে যায়, সেরকম শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হওয়া মানে পিসির ঘরে আজকে থেকেই কিন্তু ঘন্টা বাজতে শুরু করবে। কি বলবো, বড় ব্রেক থ্রু কি? অবশ্যই খুব বড় ব্যক্তি। মানে এটা বলতে পারেন, যেটা আপনি বললেন খবরটা, মানে এর থেকে বড় কি হতে পারে? মানে এরপরে কিন্তু আমাদের রাজনৈতিক মহলেও অনেক এটা নিয়ে চর্চা হবে। তার কারণ শান্তনু বিশ্বাসের সাথে একটা বড় পুলিশ এবং মানে রাজনীতির একটা বড় র্যাকেট জড়িত আছে, সেখানে মমতা ব্যানার্জি হচ্ছে ডিরেক্টলি ইনভলভ। তো অবশ্যই এটা নিয়ে অনেক কিছু তোলপাড় হবে, অনেক কিছু মানুষ জানতে পারবে। যেখানে ওই আনটোল্ড স্টোরি বলে একটা বই আছে, মানে সেটাকে আমি কোট করে বলছি, অনেক কিছু জানা বাকি আছে। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে, যদি মোদি বা শুভেন্দু আগ্রাসন বন্ধ না করে, তাহলে ভারত দখল করে স্বাধীন করব ইনশাল্লাহ। বাংলায় পালাবদলের পরই একদম ঢাকার পথে কট্টর মুসলমানদের আন্দোলন, একদম ভারতে মোদি বা শুভেন্দুরা নাকি মুসলমানদের ওপর অত্যাচার করছে, যদিও তা যে সত্যি নয় সেটা জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির নিজেই। এদের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত বিদায়, এত গাত্র জ্বালা হচ্ছে কেন? তো মমতা ব্যানার্জি নিজে এদেরকে এই যে ডিপ স্টেট থিওরির
যেটা চলছিল, যেটা এখানে প্রমোট করার চেষ্টা করছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরে, এর মধ্যে অবশ্যই এই যে যত ঘটনা ঘটেছে বা যত সন্ত্রাস হয়েছে, মানে পশ্চিমবঙ্গকে অ্যাটাক করে একটা আলাদা রাষ্ট্র করার, মানে বাংলাদেশের সাথে জোড়ার যে পরিকল্পনা, এর মধ্যে মমতা ব্যানার্জির মাথা আছে। মোথাবাড়ি কাণ্ড, আরো যে রায়ট গুলো হয়েছে, মালদায় হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, হরগোবিন্দ দাস, এর সাথে অবশ্যই বা এসআর এর সময় যা যা ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জির প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া ঘটেনি। মোথাবাড়িতেও আমরা চাইবো খুব তাড়াতাড়ি তদন্তটা শেষ হোক, সেখানে রাজ্য সরকারের ইনভলভমেন্ট আসবেই আসবে। আর মমতা ব্যানার্জি বললাম তো, সব নদী যেমন সমুদ্রে গিয়ে মেশে, সব দুর্নীতি এবং সব রকম কিছু হিংসার শেষ মাথাটা কিন্তু মমতা ব্যানার্জি, আর অন্য কেউ না। তাকে কি গ্রেপ্তারের রাস্তাটা আপনারা সুদৃঢ়? আমার কিছু করার নেই, তদন্তেই যা যা উঠে এসছে বা উঠে আসবে। এতদিন হয়তো গ্রেপ্তারে যাওয়া হয়নি কেন, উনি ইলেকশনের আগে বলতেন সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করতেন, বা বলতেন যে আমাকে এইভাবে হ্যারাস করছে, অনেক রকম কিছু করতে, রায়ট বাদিয়ে দিতে পারতো। এবার কিন্তু ওনার আর পালাবার কোনো পথ নেই, শুধু সময়ের অপেক্ষা।